আসসালামু আলাইকুম দর্শক, স্পোর্টস শোতে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি নাজমুল হক আছি আপনাদের সাথে। আজকের এই আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সময়ের স্পোর্টস সিনিয়র সাংবাদিক প্রিন্স রাসেল। প্রিন্স, আপনাকে ধন্যবাদ এই প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, যে আগামীকাল থেকে বিশ্বকাপের একটি রমরমা যাত্রা শুরু হচ্ছে আমেরিকাতে। এবারে প্রথম কিন্তু আমেরিকাতে বিশ্বকাপটি হচ্ছে, তো সেই টি-20 বিশ্বকাপের যাত্রা নিয়ে আজকে আমাদের এই আয়োজন। আজকে আমি যদি শুরুতেই আপনার কাছে বলি যে এই যে যুক্তরাষ্ট্র প্রথম যে টি-20 আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে সম্মিলিতভাবে, আপনি এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। ফার্স্ট টাইম যুক্তরাষ্ট্রে ক্রিকেট উৎসব হতে যাচ্ছে। এটা আসলে ক্রিকেটের জন্য ম্যাসিভ একটা চেঞ্জ বলা যেতে পারে, কারণ মার্কিন দেশ যেটি যুক্তরাষ্ট্র, এরা হচ্ছে অর্থনীতি, সংস্কৃতি বা আপনি সমাজের যে কোনো সেক্টর বলবেন, সব জায়গাতে তারা অনেক এগিয়ে, অনেকটা এগিয়ে তারা প্রভাব বিস্তার করছে। তো আইসিসি চাচ্ছে এই দেশটিকে কোনোভাবে যদি ক্রিকেটের সঙ্গে ইনভলভ করা যায় ভালোভাবে, তো এইটার জন্য তাদের একটা সুযোগ দিচ্ছে একটা বিশ্বকাপ আয়োজন করার। আপনি দেখেন আইসিসি তাদের জন্য কতটা চেষ্টা করছে। তারা কিন্তু অনেক আগে থেকে ইউএসএ ক্রিকেট খেলে, কিন্তু আসলে ওইভাবে লাইমলাইটে কখনোই ছিল না। তারা খেলাগুলো তার আগে থাকলে এটাতে আসলে এটা তারা ওরকম এগিয়ে নেই, বাট তারা কিন্তু অনেক আগে থেকে ক্রিকেট খেলতো, বাট ওইভাবে কোনো অফিসিয়াল স্বীকৃতি ছিল না, তারাও খুব একটা অ্যাক্টিভ ছিল না। তো পরবর্তীতে তারা আস্তে আস্তে তারা বুঝতে পারছে যে না, উপমহাদেশের অনেকগুলো দেশ ক্রিকেট খেলে, বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ ক্রিকেটের সঙ্গে ইনভলভ, অথচ ওই দেশটিতে ক্রিকেটের কোনো ব্যাপার নেই। তো তারা ক্রিকেটটা শুরু করেছে। তারা গত বছর ফ্রাঞ্চাইজি ক্রিকেট করেছে, মেজর ক্রিকেট লিগ। আপনি জানেন যে এত শর্ট টাইমে তারা কিন্তু এটার মানে স্বীকৃতিটাও পেয়ে গেছে এবং খুব চমৎকার ভাবে কিন্তু আয়োজন করেছে। হ্যাঁ, আয়োজনটা খুব সফল হয়েছে। আইসিসি স্যাটিসফাইড। আইসিসি তাদেরকে রিসেন্টলি স্বীকৃতি দিয়ে দিয়েছে, তারা এখন লিস্টে ক্রিকেট মর্যাদা পাচ্ছে এই টুর্নামেন্টটি। তো এতে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রে ক্রিকেট প্রমোটিংটা আইসিসিও করতে চাচ্ছে। তো এই যে প্রমোটিং এর একটা পার্ট, এগুলো তো আসলে অনেক মানে বিস্তৃত একটা ব্যাপার, সেটারই বড় একটা অংশ হিসেবে তাদেরকে ওয়ার্ল্ড কাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সঙ্গে যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু তাদের দিকে চোখটা আমার মনে হয় একটু বেশি থাকবে, যেহেতু তারা ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপের মতো মেগা একটা ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে। এই জায়গা থেকে আমি যদি বলি, এই যে যুক্তরাষ্ট্রের এই যাত্রাটা, এই যাত্রা যুক্তরাষ্ট্রের আসলে বর্তমান অবস্থানটা কোথায়? ক্রিকেট বিশ্বে তাদের অবস্থানটা কোন জায়গা থেকে তারা আসলে এই বিশ্বকাপে শুরু করতে যাচ্ছে? আপনি বিশ্বকাপ, আপনি যদি পুরো বিশ্ব ধরেন, পুরো বিশ্ব হিসাব করলে আপনার যুক্তরাষ্ট্র অনেক 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 পিছিয়ে। আপনি তাদের দেশের কথাই বলতে পারেন। তাদের দেশে ক্রিকেটের অবস্থানটা হচ্ছে আই থিঙ্ক, আমার যদি ভুল না হয়ে থাকে, টপ 15-এও ক্রিকেটের অবস্থান নেই। ওইসব দেশে আপনার বেসবল, ওইসব দেশে বেসবল, এনএফএল, এনএইচএল, আইস হকি, রেসলিং, সুইমিং, হ্যাঁ, অ্যাথলেটিক্স, এই বিষয়গুলো, এই স্পোর্টস গুলোর উপর তারা বেশি গুরুত্ব দিচ্ছে, ক্রিকেটের উপর খুব একটা গুরুত্ব দিচ্ছিল না। আর আরেকটা ব্যাপার হতে পারে যে ক্রিকেট তো আসলে অনেক লম্বা সময় ধরে খেলতে হয়, সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো গ্লোবালাইজেশনের যুগে সবাই চায় মানে স্বল্প সময়ে কিছু করতে। তো এই দিক থেকে ক্রিকেট তো যদি বড় একটা ব্যাপার, আপনি জানেন যে ওয়ানডে ক্রিকেট 50 ওভারের, এটা মোটামুটি 8 ঘন্টা লেগে যায়, আর টেস্ট ক্রিকেটে 5 দিন সময় লেগে যায়। তো সবচেয়ে ইজিয়ার হচ্ছে টি-20 ক্রিকেট, যেটা টি-20 ক্রিকেটটা হচ্ছে যে আপনার 3.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে একটা ম্যাচ আয়োজন করা সম্ভব। তো তারা আস্তে আস্তে বুঝতে পারছে যে এই খেলাটার মধ্যে এতগুলো মানুষ ইনভলভ, মানুষগুলো বেশিরভাগই আপনার উপমহাদেশের, কিন্তু উপমহাদেশে তো ম্যান পাওয়ারটা অনেক বড় একটা ফ্যাক্টর। আপনি জানেন ইন্ডিয়াতে প্রায় 30 কোটি জনসংখ্যা, বাংলাদেশে 20 কোটির উপর জনসংখ্যা, পাকিস্তানেও আছে। তো অনেকেই ক্রিকেটটাকে ফলো করছে। তো ওরা এখন আস্তে আস্তে এটার সঙ্গে ঢুকে গেল, অনেকভাবে জড়িত। আসলে এই উপমহাদেশের ক্রিকেটের সাথে সাধারণ মানুষ কিন্তু অনেকভাবে জড়িত। হ্যাঁ, অনেকভাবে জড়িত। তো ওরাও আস্তে আস্তে, যেহেতু এখন তো মানে মানুষ বিবেচনা করে যে আপনি যখন একটা মানুষকে জিজ্ঞেস করবেন, এখন একদিন সচেতন করে জিজ্ঞেস করলে যে অনেকে বলে, দেখবেন আমার বাড়ি হচ্ছে এই পৃথিবী আমার বাড়ি, সে বলে না আমার বাড়ি সুইডেন। এগুলো কিন্তু আপনার এই যে চেঞ্জ, আপনার এই চেঞ্জটা সবসময় থাকবে, এটা হতে থাকবে। তো এই চেঞ্জের যে ধারাটা, এইটার সঙ্গে যুক্তরাষ্ট্র ইনভলভ হতে যাচ্ছে। তারাও চেষ্টা করছে তাদের দেশে এনএফএল, এনএইচএল বা অন্যান্য যেই খেলাগুলো, আপনি জানেন যে সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস হচ্ছে ফুটবল। আপনি শুনলে অবাক হবেন, ওই দেশে মানে জনপ্রিয়তার ক্ষেত্রে বলেন বা গুরুত্বের দিক থেকে বলেন, ফুটবল টপ 5-এ নেই, তারা হচ্ছে 6 নম্বরে। তা সেক্ষেত্রে আপনার ক্রিকেটের অবস্থানটা কিভাবে হবে? তা আমার মনে হয় এখন ওই দেশের অনেক মানুষ জানেই না যে এখানে একটা ক্রিকেট উৎসব হচ্ছে বা হবে। এক্ষেত্রে আইসিসি আর যুক্তরাষ্ট্র ক্রিকেটকে আমার যেটা পরামর্শ হবে বা আমি যেটা বলতে পারি, যে সর্বোচ্চ প্রমোটিংটা করা,
যাতে মানুষ বুঝে বা জানে এখানে কিছু একটা হচ্ছে, হচ্ছে। তখন মানুষের কনসেন্ট্রেশনটা ক্রিকেটের দিকে আসবে আমার মনে হয়। আচ্ছা, এই যে মানুষের কথা যে বললেন, মানে আপনার কাছে কেমন মনে হচ্ছে, যুক্তরাষ্ট্র তো প্রায় 50টা স্টেট এবং কিছু খেলা ওয়েস্ট ইন্ডিজেও হবে। হুম। তো এই যে যুক্তরাষ্ট্রের, ওয়েস্ট ইন্ডিজ তো খেলতেছে এটা দীর্ঘদিন ধরে, তাদের তো ওয়েস্ট ইন্ডিজ তো আমরা জানি যে একটা বিরাট শক্তি ক্রিকেটে, কিন্তু এই যে যুক্তরাষ্ট্রের মানুষের আসলে এই জায়গাটা আগ্রহটা কতটুকু, আপনার কাছে কি মনে হয় মানুষ কতটুকু এখানে আগ্রহ দেখাবে, এই খেলাগুলোতে মানুষ যাবে? আগ্রহ যদি আপনি বলেন, আমি তো আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে আপনার ফুটবল হচ্ছে ওদের টপ 5-এ নেই, হ্যাঁ, ক্রিকেট হচ্ছে টপ 15-এ নেই। তো আগ্রহটাকে আপনাকে আস্তে আস্তে তৈরি করতে হবে, মানুষের রুচিটা বুঝতে হবে, মানুষকে অভ্যস্ত করে তুলতে হবে। এক্ষেত্রে এটা একটু সময় লাগবে। আপনি লাস্ট ইয়ারে আমরা মেজর ক্রিকেট লিগ দেখেছি, এটা কিন্তু ম্যাসিভ একটা আমরা ডেভেলপমেন্ট দেখেছি ওই দেশের ক্রিকেটে। তো এইভাবে যদি চলতে থাকে, এই যে আপনার ওদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, এরপরে এখন এই যে বিশ্বকাপ হতে যাচ্ছে, এরপরে সামনে আরো আসবে, এইভাবে যখন ইভেন্ট গুলো হতে থাকবে, যখন ইভেন্ট গুলো সফল একটা আয়োজন হবে, তখন মানুষের আগ্রহ ডে বাই ডে বাড়বে। এখন দর্শকের চাহিদাও বাড়বে, দর্শকের চাহিদা বাড়বে। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে উপমহাদেশের অনেক মানুষ থাকে, অনেক প্রবাসী থাকে, অনেকে ওখানকার সিটিজেনশিপ নিয়েছেন, তারা কিন্তু ক্রিকেটটা দেখতে চায়, তারা করতে চায়। এই যে ওয়ার্ল্ড কাপটা হতে যাচ্ছে, আমার মনে হয় স্থানীয়দের চেয়ে যারা হচ্ছে যে বাহির থেকে যুক্তরাষ্ট্রে এসছে, হ্যাঁ, তারা কিন্তু এখানে বেশি অ্যাটেন্ড থাকবে, তাদের আগ্রহ বেশি থাকবে। তো তাদের যখন দেখা দেখি যখন তারা করবে, তখন তারা আস্তে আস্তে অন্যদের দেখে স্থানীয় যারা, তাদেরও আগ্রহটা বাড়বে। আপনাকে আমি বলতে পারি, আমার একজন ভাই আছেন পরিচিত, উনি হচ্ছেন উনি থাকেন কানাডাও এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে, আপনি জানেন। তো উনি যখন ওনার সহকর্মীদের সঙ্গে ক্রিকেট নিয়ে ডিসকাস করেন, হ্যাঁ, তখন তারা আসলে বুঝতো না, জানতো না। তো ওনাদের আস্তে আস্তে যখন দেখালো, বুঝালো, ওনাদের আগ্রহটা তৈরি হলো। এইভাবেই কিন্তু আসলে আগ্রহ তৈরি, এইভাবেই কিন্তু আগ্রহগুলো তৈরি হয়। এগুলো আসলে হুট করে একদিন দুই দিনে হবে না, এটা আসলে সময় লাগবে, আপনাকে সময় দিতে হবে। আপনার কাছে কি মনে হয় না যে এই যে যুক্তরাষ্ট্রের মানুষের কাছে এটা একটা অনেক বড় পাওয়া, যে একটা টি-20 বিশ্বকাপের মতো এত বড় একটা আয়োজন হচ্ছে, প্রায় 20টা দল ওইখানে অংশগ্রহণ করতেছে, পুরো বলতে গেলে পৃথিবীর অর্ধেক মানুষই আসলে ওইদিকে তাকিয়ে আছে, এবং খেলা দেখার জন্য প্রচুর মানুষ কিন্তু যেতে চাচ্ছে। এটা কি যুক্তরাষ্ট্রের জন্য কি একটা বড় কিছু না? হ্যাঁ, ডেফিনেটলি এটা অনেক বড় একটা ব্যাপার যুক্তরাষ্ট্রের জন্য। তারা তো প্রথমত তারা ক্রিকেটে ওই হিসেবে নতুন একটা দল, ক্রিকেটে তাদের পরিচিতি খুব একটা বেশি না, সেখানে একটা ওয়ার্ল্ড কাপের মতো একটা মেগা ইভেন্ট আয়োজন করার সুযোগ পেয়েছে তারা। এইটা তাদের জন্য একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট, আই থিংক সো। তো প্রিন্স, আপনার কাছে কি এই যে দর্শকদের যে আয়োজনটা, এই আয়োজনটাকে আপনি সর্বোচ্চ কতটুকু মনে করেন যে তারা আসলে সমর্থন দিবে? আমার মনে হয় স্থানীয়দের কাছ থেকে ফিডব্যাক একটু কমই আসবে শুরুর দিকটাতে। এর কারণ হচ্ছে তাদের যে কর্মব্যস্ততা, তারা তো আসলে অনেক ব্যস্ত, তারা খুব একটা টাইম ওয়েস্ট করে না। অনেকের কাছে আপনি জানেন, কথাটা শুনতে তো খারাপ শোনা যায়, যে ক্রিকেট খেলা দেখা এবং ক্রিকেট খেলা দুইটা ওয়েস্ট অফ টাইম। তো এই যে তাদের মানুষের যে ভাবনা, এই ভাবনার কারণে কিন্তু ক্রিকেট আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে। 5 দিনের ক্রিকেট থেকে আসছে একদিনের ক্রিকেটে, এখন এসছে আপনার টি-20 ফরম্যাটে। আপনি জানেন আরো কিছু ফরম্যাট আছে, 100 বল ক্রিকেট, 6-a-সাইড ক্রিকেট, তো ওগুলো চলে আসছে। তারপরেও মানুষ, ওই যে বললাম আপনাকে, যদি ওইভাবে প্রচারটা করা যায়, হ্যাঁ, পাশ থেকে যদি অন্যান্য যারা মানুষ আছেন, হ্যাঁ, যারা মানে উপমহাদেশ বা আমেরিকার বাইরের, বা তারা ক্রিকেটটা ফলো করছে, তারা যদি অনুপ্রাণিত করে, প্রচারটা যদি ঠিক মতো হয়, তাহলে স্থানীয়দের কাছ থেকে আপনি ভালো একটা ফিডব্যাক আশা করতে পারেন। তবে শুরুতে আমার মনে হয় না খুব একটা সাপোর্ট ওইরকম পাওয়া যাবে। আর আমার মনে হয় ক্রিকেটের যেই এইবার যে ফিক্সচার, যেটা দলগুলো হচ্ছে, যে বেশিরভাগ ম্যাচগুলো হচ্ছে অসম শক্তির দল, ফার্স্ট রাউন্ডের কথা বলছি। তো তখন আমরা যখন একটা ম্যাচের ব্যাপারে আগে থেকে প্রেডিকশন করতে পারি যে এই ম্যাচটা এই দলটা জিতবে বা ওই দলটা হারবে, তখন ওইসব ম্যাচ নিয়ে মানুষের আগ্রহ জায়গাটা খুব কমই থাকে। তো সেক্ষেত্রে আপনার গ্যালারিতে একটা ক্রাইসিস দেখা যায়, একটা ফাঁকা দেখা যেতে পারে। এটাই হচ্ছে আমার আশঙ্কা। আচ্ছা, আপনার ওই প্রেডিকশনের জায়গা থেকে আমি যদি একটু জানতে চাই যে আসলে আপনার কাছে এই পুরো 20টা দলের মধ্যে ফেভারিট কাকে মনে হচ্ছে? ফেভারিট আসলে টি-20 ফরম্যাটে আপনি ফেভারিট বের করা খুব মুশকিল। আর নির্দিষ্ট দিনে যে পারফর্ম করতে পারবে সেই জিততে পারবে। আর টি-20 ক্রিকেটটা মূলত একজনই ঘুরিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে, ম্যাচের যে কোনো মোমেন্টাম থেকে এটা ম্যাচ ঘুরিয়ে দেওয়া সম্ভব। তারপরে আমরা অনেক সময় যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে আমরা ফেভারিট খুঁজি, আমরা অনেকে এগিয়ে রাখি, সেটা বিভিন্ন কারণে, দলের কারণে, কন্ডিশনের কারণে বা তাদের স্কিলের কারণে।
তো এই দিক থেকে বিবেচনা করলে আমি সেমিফাইনালে আমি 4টা দলের খুব ভালো সম্ভাবনা দেখছি। কার কার? সেটা হচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, আর হোস্ট টিম ওয়েস্ট ইন্ডিজ। এখন এই 4টা দলকে আমি আসলে চূড়ান্ত বলতে পারবো না, কারণ আপনি জানেন যে সাউথ আফ্রিকা, ওরা তো আনপ্রেডিক্টেবল, খুব ভালো ক্রিকেট খেলে, কখন যে কি খেলে ফেলে বলা যায় না। হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু পাকিস্তানকেও কিন্তু আপনি পাকিস্তানকে আমি আসছি, ধরেন আসলে কি মনে হয় আপনার কাছে? আপনি পাকিস্তানকে আসছি, আপনি যেটা বলেন সাউথ আফ্রিকা, পৃথিবী কিন্তু তাদেরকে আনপ্রেডিক্টেবল। সাউথ আফ্রিকা হচ্ছে যে আপনি জানেন যে সাউথ আফ্রিকা ওরা সবসময় সারা বছর ভালো ক্রিকেট খেলে, হ্যাঁ, কিন্তু ওরা শেষ পর্যায়ে একটা পর্যায়ে এসে ওরা প্রেসারটা নিতে পারে না, ওদের বলা হয় চোকার্স। তো আই থিঙ্ক যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ, এখানেও যে তারা চোখ করবে না এটা আমি উড়িয়ে দিতে পারবো না, তাদের তো একরকম স্বভাবে পরিণত হয়ে গেছে চোখ করা জায়গা মতো এসে। এরপরে আপনি ধরেন নিউজিল্যান্ড, হ্যাঁ, নিউজিল্যান্ড আপনি জানেন ওরা কিন্তু খুব ভালো ক্রিকেট খেলে, ওরা লাস্ট আইসিসির কয়েকটা ইভেন্টের মধ্যে একাধিক ফাইনালও খেলেছে, হ্যাঁ, আপনি তাদের সম্ভাবনা উড়িয়ে দিতে পারবেন না। আসি এবার পাকিস্তানে। পাকিস্তান হচ্ছে যে দলটা বরাবর একটা আনপ্রেডিক্টেবল দল, তারা হ্যাঁ, তারা হচ্ছে যে জেতা ম্যাচ হেরে যায়, হারা ম্যাচ জিতে, তাদের দ্বারা আসলে কোনো কিছু অসম্ভব না। এই বিশ্বকাপ যদি পাকিস্তান জিতে আমি মোটেও অবাক হব না, আবার তারা যদি বাদ পড়ে যায় আমি তাও অবাক হব না। পাকিস্তানকে আমার কাছে সবসময় মনে হয় যে এরা হচ্ছে যে অনুমানের ঊর্ধ্বে, এদের নিয়ে আসলে ঠিকভাবে মানে অনুমান করা মুশকিল, তাদের উপর ভরসা করা মুশকিল, বাট ওরা আপনাকে ভরসা না করলেও মাঝে মাঝে বিশেষ কিছু সারপ্রাইজ প্যাকেজ উপহার দিতে পারে। সো পাকিস্তান যদি এই ওয়ার্ল্ড কাপে কিছু করে সেটা হতে পারে তাদের জন্য একটা সারপ্রাইজ প্যাকেজ। তো সেই জায়গা থেকে আমি যদি বলি যে দলের যে ব্যাপারগুলো আপনি বললেন, এখানে আপনার কাছে আপনি যুক্তরাষ্ট্র দলটাকে আসলে কোন জায়গায় আপনি দেখছেন, যেহেতু নিজেদের হোম গ্রাউন্ড? যুক্তরাষ্ট্র দলটা হচ্ছে মানে অনেকটা বলা হয়, আমরা যেটাকে বাঙালি ভাষায় বলি যে সংকর, যেটা, হ্যাঁ, তারা হচ্ছে যে অনেকগুলো দেশের ক্রিকেটারদের নিয়ে এসছে, একসাথে করে নিয়ে আসছে, তাদের একত্রে করেছে, বোঝা যাচ্ছে তারা কিছু একটা করতে চায়, তাদের তো ভালো কিছু করতে চায়, কিন্তু এটা কিন্তু আসলে তারা যে তাদের ক্রিকেটটাকে কি মনে হয় না যে আরো উজ্জীবিত করতে চায়? হ্যাঁ, ডেফিনেটলি তারা তো অবশ্যই উজ্জীবিত করতে, জন্য তো তারা বিভিন্ন দেশ থেকে ক্রিকেটার নিয়ে আসছে। তবে এদের দলটার হচ্ছে যে বড় একটা মানে ছায়া বলতে পারি আমি, এই দলটার মধ্যে একটা ভারতের একটা ছায়া আছে, এদের ক্যাপ্টেন বলেন, প্রথম সারির দিকে যদি বলা যায়, এরকম মানে রোল প্লে করার মতো যারা ক্রিকেটার, এদের হচ্ছে যে আপনি দেখবেন কয়েকজনই আছেন ভারতের, পাকিস্তানেরও আছেন, আপনি দেখেন ওদের হচ্ছে নিউজিল্যান্ডের একজন ক্রিকেটার আছেন, হ্যাঁ, কোরি অ্যান্ডারসন। আমরা জানি যে শহীদ আফ্রিদির যে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি রেকর্ডটা, এটা কিন্তু বহু বছর টিকে ছিল, রেকর্ডটা কিন্তু কোরি অ্যান্ডারসন ভেঙেছিলেন, হ্যাঁ, পরবর্তীতে তার রেকর্ড আবার এবিডি ভিলিয়ার্স ভেঙেছেন। তো কোরি অ্যান্ডারসন যুক্তরাষ্ট্র ক্রিকেটের সঙ্গে ইনভলভ হয়েছে, ইভেন তার উপর যুক্তরাষ্ট্র অনেক আশাবাদী, এটা কিন্তু একটা বিশাল প্ল্যাটফর্ম। হ্যাঁ, এইটা অবশ্যই তার জন্য একটা বড় প্ল্যাটফর্ম, কারণ দুই দেশের হয়ে পারফর্ম করা ক্রিকেটার কিন্তু খুব একটা বেশি না। তো অ্যান্ডারসনের দিকে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল, অন্যান্য মনাঙ্ক আছে, হারনপ্রীত আছে, ওরা হচ্ছে যে ভালো কিছু করতে চায়, ওদের টিমটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়েছে। তবে আপনি ওদের শিরোপা দৌড়ে বা বড় কিছু তাদের নিয়ে আশা করা কঠিন, এই কারণ আসলে এই ধরনের মেগা ইভেন্টে প্রেসার নিতে জানতে হয়। তো ওরা যেহেতু একেবারে নতুন একটা দল, ওরা আমার মনে হয় না খুব একটা প্রেসার নিতে পারবে। তো তবে ওরা হচ্ছে যে কিছু ম্যাচ জেতার অবশ্যই চেষ্টা করবে। তাদের যদি স্বপ্নের কথা বলি আমি, তাদের স্বপ্ন হতে পারে ম্যাক্সিমাম সুপার 8 পর্যন্ত, এর বাইরে না। আর যেহেতু তাদের হোম গ্রাউন্ডে খেলা, তারা হচ্ছে যে কন্ডিশনাল কিছু অ্যাডভান্টেজ পাবে, হ্যাঁ, স্বাগতিক দর্শকদের কাছ থেকে কিছু সুবিধা পাবে, কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতার মতো বা সেমিফাইনালে ওঠার মতো ওই রকম ক্যালিবার তাদের এখনো হয়ে ওঠেনি বলে আমার মনে হয়। আচ্ছা, এই যে আপনি যে বললেন যে স্বাগতিক হিসেবে সুবিধা পাবে, এটা তো ওয়েস্ট ইন্ডিজও পাবে, যেহেতু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু স্বাগতিক, তারাও কিন্তু খেলছে। এই দুই স্বাগতিকের মধ্যে আসলে সুবিধাটা কে বা কারা বেশি পাবে? অন্যান্য দলগুলোর চেয়ে তারা কি বেশি পাবে বলে আপনার মনে হয় কিনা? আপনি ওয়েস্ট ইন্ডিজের কথা বলতে পারেন, তারা সুবিধা পাবে, আই থিঙ্ক সো। সুবিধার বাইরেও আপনি দেখেন যে টি-20 ক্রিকেট মানেই ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা, ক্যারিবিয়ান প্লেয়াররা, তারা হচ্ছে আইপিএল বলেন, বিপিএল বলেন বা সিপিএল বলেন, আপনি যেখানে যাবেন জয় জয়কার ছাড়া নারিন এবং হচ্ছে গিয়ে আপনার অ্যান্ড্রু রাসেল কিন্তু এই যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু খেললো এবং শিরোপা জিতলো। তাদের যে উজ্জীবিত যে জায়গাটা, তাদেরকে বাদ দিয়ে আসলে কোনো কিছু ভাবার সুযোগ নাই। সেটাকে আসলে ধরেন এগিয়ে নিয়ে যাওয়ার, এটাকে আপনি কিভাবে মনে করেন যে তারা আসলে কতটুকু সুবিধা পাবে? না, সুবিধা তো আপনাকে বললামই যে যেহেতু তাদের প্রথমত তাদের হোম কন্ডিশনে খেলা, হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজের মানুষজন, হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ আসলে একটা দেশ না, এটা তো আসলে
অনেকগুলো দ্বীপ মিলিয়ে একটা মিলিয়ে একটা একটা অঞ্চল, ক্যারিবিয়ান অঞ্চল আমরা বলি। তো ক্যারিবিয়ানরা হচ্ছে যে টি-20 ক্রিকেটের জন্য সবসময় তারা বেস্ট টিম। হ্যাঁ, তারা হচ্ছে যে আপনি দেখবেন যে ওয়ানডে ক্রিকেটে তারা কিন্তু অনেক ব্যাকফুটে চলে গেছে, টেস্ট ক্রিকেটে অনেক ব্যাকফুটে চলে গেছে। ওয়েস্ট ইন্ডিজ তাদের স্বর্ণযুগটা অনেক আগে পেছনে ফেলে আসছে। বাট আপনি এই যে আধুনিক যে লেটেস্ট যে সংস্করণটা টি-20 সংস্করণে, এটা কিন্তু একদম ফিট একটা দল। আপনি যে কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট করতে গেলে ক্যারিবিয়ান প্লেয়াররা হচ্ছে মানে সবারই ফার্স্ট চয়েস। ওদের হচ্ছে যে পাওয়ার হিটিং, এক্সাইট করতে চায় বলতে গেলে। ওদের কিন্তু ওরা কিন্তু পাওয়ার হিটার বাই বর্ন। আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু বাই বর্ন পাওয়ার হিটার না, ওরা কিন্তু বাই বর্ন পাওয়ার হিটার। ওদের পেশিতে শক্তি আছে, ওদের টেকনিক আছে। তো টি-20 ক্রিকেটটা হচ্ছে পাওয়ার হিটিং এর খেলা। ওভার কম, রান করতে হবে বেশি। ওয়েস্ট ইন্ডিজের টেন্ডেন্সি থাকে এরকম, তারা হচ্ছে যে 2 বার ওয়ার্ল্ড কাপ জিতেছে এই ফরম্যাটে, আপনি জানেন। আর কোন টিম কিন্তু 2টা ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। তো এবার যেহেতু ওয়েস্ট ইন্ডিজ তাদের নিজেদের মাটিতে খেলা, বেশিরভাগ ম্যাচ কিন্তু ওয়েস্ট ইন্ডিজেই হবে। যুক্তরাষ্ট্র আয়োজক ঠিক আছে, কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু খুব বেশি ম্যাচ আয়োজন করবে না, বেশিরভাগ ম্যাচগুলো আয়োজন হবে ওয়েস্ট ইন্ডিজ। তারা তাদের হোম কন্ডিশনে খেলবে, তাদের প্লেয়াররা ভালোই ফর্মে আছে, এদের হচ্ছে যাতে পাওয়ার ফিটিং আছে, তাদের স্কিল ভালো। আর সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আপনি এই ওয়েস্ট ইন্ডিজকে আপনি দৌড়ে রাখতে পারেন। এই যে আপনি যে বললেন যে পাওয়ার হিটিং এর জায়গা, রান করার জায়গাটা, টি-20 মানে হচ্ছে রানের বন্যা, আমরা ধরে নেই। তো এই রানের বন্যা আসলে যেহেতু ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দেশে খেলা হচ্ছে, তারা তো এক্সপার্ট, সাথে যুক্তরাষ্ট্রকে তারা সাপোর্ট নিচ্ছে, যুক্তরাষ্ট্রেও খেলা হচ্ছে। তো এই পিচটাকে আসলে আপনি কিভাবে দেখতেছেন? পিচটা আসলে আপনার এক্সপেকটেশন কি, যে আসলে এই পিচে আপনি কি পরিমাণ রান বা কিরকম আউটপুট আসতে পারে? আপনি জানেন যে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে, আধুনিক যুগে মানুষজন আর কি রান দেখতে চায়, রান দেখতে চায়। এর কথাটা খুব নির্মম শোনা যায়, কিন্তু মানুষ, এটাই হচ্ছে এখন বাস্তবতা যে মানুষ রান দেখতে চায়। এটা আমরা লাস্ট বিপিএল এ দেখেছি, আমরা পিএসএল এ দেখেছি, আমরা সবশেষ আইপিএল এ দেখেছি। বিপিএল এ ভালো রান হয়েছে, পিএসএল এ তো বেশ কিছু রেকর্ডও হয়েছে, কিন্তু আইপিএল এ এসে এবার যা হয়েছে এটা একেবারে আনবিলিভেবল। আপনি সানরাইজার্স হায়দ্রাবাদ, তারা 350 রানও করেছে। তারা যদি আরেকটু ভালোভাবে অ্যাটেন্ড নিলে মানে 300 রানও হতো। তারা বেশ কয়েকটা ম্যাচে 200 পার করেছে, তাদের একাধিক 250 পার করা ইনিংস আছে। কারণ হচ্ছে ওদের উইকেট গুলো ওইভাবেই তৈরি করা হয়েছে, ব্যাটিং ফ্রেন্ডলি, আর মানুষ রান দেখতে চায়, তো ওরাও সে অ্যাডভান্টেজটা নিয়েছে। আরো একটা আইপিএল এর রান বিষয়ের আরো একটা কারণ আছে, ওখানে একটা ইম্প্যাক্ট প্লেয়ার ছিল। হ্যাঁ, ওখানে একদম এডিশনাল একটা ক্রিকেট ব্যাটসম্যান খেলার সুযোগ ছিল, বা এই সুযোগটা তারা নিয়েছে, প্রচুর রান হয়েছে। কিন্তু আপনি যখন ওয়েস্ট ইন্ডিজ বা আমেরিকাতে আসবেন, ওখানে আপনি চাইলেই আপনি এত রান দেখাতে পারবেন বলে আমার মনে হয় না, কারণ ওখানকার উইকেট গুলা নর্মালি একটু স্লো হয়ে থাকে। তো কিছু কিছু উইকেট আছে ভালোই স্পোর্টিং উইকেট, তো আপনি স্পোর্টিং উইকেটে আপনি এত রান আশা করতে পারেন না। তো আমার মনে হয় যে এই ওয়েদারে, এই কন্ডিশনে বা এই পিচ গুলোতে এভারেজ রান হতে পারে 170-র মতো। হ্যাঁ, কিছু ম্যাচে তো 200 ছাড়াবে, আবার কিছু ম্যাচে দেখবেন যে আন্ডার 150। আপনি বাংলাদেশ আর হচ্ছে যুক্তরাষ্ট্রের যে একটা সিরিজ আমরা দেখেছি, আপনি দেখেছেন ওই উইকেটে কিন্তু 150 রান করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ পারেনি 2টা ম্যাচে। তো বাংলাদেশকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। আমি মেনে নিলাম যে বাংলাদেশের পাওয়ার হিটার কম, কিন্তু পাওয়ার হিটার কম হলেও ওদের অভিজ্ঞতা আছে, বাংলাদেশ এক্সপিরিয়েন্স টিম, কিন্তু ওদের যে বোলিং সাইডটা, ওরা কিন্তু খুব একটা এক্সপিরিয়েন্স টিম বা খুব ভালো আহামরি বল করছে তা না। তো সেই হিসেবটা করলে বাংলাদেশের আরো রান করা উচিত ছিল, কিন্তু বাংলাদেশ পারেনি। তাদের টেকনিক্যাল বা কৌশলগত ত্রুটি তো আছেই, এছাড়া হচ্ছে উইকেটের কারণ, উইকেট গুলো একটু স্লো। এটা অনেকটা আপনার আপনি বলতে পারি আমি যে আমাদের ঘরের মাঠ যেটা শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে অনেকটা মিল আছে ওখানকার কিছু উইকেটের, যেদিক থেকে বাংলাদেশ হয়তো ওখান থেকে কিছু একটা অ্যাডভান্টেজ পেতে পারে, কিন্তু তারা কতটা কাজে লাগাতে পারবে সেটা সময় বলে দিবে। এই যে আপনি তো সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে বাংলাদেশের কথা বললেন, আমি যদি আপনার কাছে প্রেক্ষাপটে চলে আসছে বাংলাদেশের কথাই আসলে জিজ্ঞাসা করি, বাংলাদেশের যে এই যে টিম, তাদের শুরুটা হেরে গিয়েছে, তারপরে একটা ম্যাচে জিতলো, 2টা ম্যাচ হেরে যাওয়ার পরে আমেরিকার সাথেই হেরে গেল, অন্য দেশগুলো তো বাদ। তা আপনি এই বিশ্বকাপের আগে এই বাংলাদেশ দলটাকে আসলে আপনি কিভাবে দেখছেন এবং প্রত্যাশার জায়গাটা কি? দেখুন, আমরা কিন্তু টেস্ট ক্রিকেট খেলছি 2 যুগ হয়ে গেছে। আমরা সময় কিন্তু ওয়ানডে সংস্করণে আমরা অনেক ডেভেলপ করেছি, আমরা টেস্ট ক্রিকেট ডেভেলপ করতে পারিনি। ওয়ানডেতে আমাদের ভালো ডেভেলপমেন্ট হয়েছে, আমরা র্যাঙ্কিং এ একটা বলার মতো জায়গায় এসেছি, আমাদের পায়ের তলার মাটি শক্ত হয়েছে। ক্রিকেট বিশ্বে, ক্রিকেট মানচিত্রে আমরা ওয়ানডেতে একটা সমীহ জায়গা নিয়ে দল। কিন্তু আপনি টি-20তে বাংলাদেশের অবস্থা অনেকটা টেস্ট ক্রিকেটের মতোই, মানে এখনো তারা হালে পানি পাচ্ছে না।
তারা কিছুই করতে পারছে না। বাংলাদেশ হয়তো কিছু কিছু ম্যাচে ভালো করছে, কিন্তু ওভারঅল আপনি যদি সামগ্রিকভাবে বিবেচনা করেন, আপনি টি-20 দল নিয়ে, বাংলাদেশ টি-20 দল নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারবেন না। এর কয়েকটা কারণ আছে। আমাদের সিলেকশনের একটা ব্যাপার আছে। সিলেকশনে আপনারা জানেন যে তামিম ইকবাল আমাদের দলে নেই, আমাদের দলে একজন সাইফুদ্দিন নেই। আপনি জানেন টি-20 ক্রিকেটে একজন পেস বোলিং অলরাউন্ডার খুব ভালো একটা রোল প্লে করে, এটা কিন্তু আসলে খুবই রোল প্লে করে। আমরা দেখেছি বেন স্টোকসকে দেখেছি, আমরা ভারতে দেখতে পারি যে হার্দিক পান্ডিয়া, এই যে এই টাইপের যে ক্রিকেটার গুলা টি-20 ক্রিকেটে যেন ভাইটাল ক্রিকেটার খুব দরকার। তো অলরাউন্ডার দরকার, টি-20 তে অলরাউন্ডারটা দরকার। পাওয়ার হিটার তো এর সঙ্গে পাওয়ার হিটারও কিন্তু আমাদের দরকার। আমাদের কিন্তু পাওয়ার হিটিং এ আমাদের খুব একটা নাই বলাই যায়। তো এই বাংলাদেশ নিয়ে আমি খুব একটা আশাবাদী হতে পারছি না। এমনিতেই বাংলাদেশ টি-20 তে ব্যাকফুটে আছে। তার উপর হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপ শুরুর আগে তারা যুক্তরাষ্ট্রে গিয়েছে বেশ কিছুদিন আগেই। হ্যাঁ, তো সম্ভবত শ্রীলঙ্কার পরই মনে হয় বাংলাদেশ গিয়েছে যুক্তরাষ্ট্রে। এটা গিয়েছে তারা হচ্ছে কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে, হ্যাঁ, তারা ওখানকার সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে। ইউএস এর সঙ্গে একটা টি-20 সিরিজও খেলেছে। হ্যাঁ, সারপ্রাইজিংলি বাংলাদেশ প্রথম দুটো ম্যাচেই হেরে গেছে। তো এই যে দুটো হার কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা হয়ে এসেছে ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে। বাংলাদেশ লাস্ট ম্যাচটা খুব ভালো খেলেছে, তারা 10 উইকেটে জিতেছে। তারা হচ্ছে তাদের যুক্তরাষ্ট্রকে তাদের অবস্থানটা বুঝিয়ে দিয়েছে, কিন্তু বুঝিয়ে দিলেও বাংলাদেশ এই যে ডমিনেটিং পারফরমেন্সটা যে লাস্ট ম্যাচটা করতে পেরেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, ঠিক যদি এইভাবে খেলতে পারে আপনি এই বাংলাদেশকে সুপার এইটে দেখতে পারেন। নাইদার আমি তাদের খুব একটা সম্ভাবনা দেখছি না। আর আপনি জানেন যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যেখানে জেতাটাই বাংলাদেশের জন্য খুব কষ্টকর, সেখানে সেই দলটার কাছ থেকে আপনি বড় কিছু আশা করবেন এটা আসলে খুব কঠিন। কিন্তু আমরা তো প্রত্যাশা করতেই পারি, যেহেতু আমরা কিন্তু চাইলেই কিন্তু আমরা একটু ঘুরে দাঁড়াইতে পারি, আমাদের কিন্তু সেই সক্ষমতা আছে। আপনার কাছে কি মনে হয় যে আসলে আছে কিনা? কারণ আমাদের কিন্তু সাকিব যথেষ্ট এক্সপিরিয়েন্স, তার তো সে তো বিশ্ব অলরাউন্ডার। এরকম একটা প্লেয়ার বাংলাদেশে আছেন। শান্ত কিন্তু টি-20 বেশ ভালোই রান করেছেন বিপিএল এ। গত বিপিএল এ হয়তো খুব করতে পারে না, কিন্তু তার আগের বিপিএল এ সে যথেষ্ট ভালো করেছে। তো শান্তর নেতৃত্ব সবকিছু মিলিয়ে বাংলাদেশকে আপনি কি মনে করেন কিনা তারা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে? প্রথমত আপনি শান্তর ক্যাপ্টেন্সির কথা বললেন। শান্ত আসলে এট এ টাইম 3টা ফরম্যাটের ক্যাপ্টেন। সে 3টা ফরম্যাটের জন্য সে আসলে মেন্টালি পুরোপুরি প্রিপেয়ার্ড কিনা আমি জানি না। সেটা প্রশ্ন থাকতেই পারে, সেটা কিন্তু সবারই প্রশ্ন। হ্যাঁ, তো আপনি যদি বলেন যে তার পারফরমেন্স আপনি দেখবেন যে আপনার মনে আছে কিনা লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগে সে কিন্তু ভালো একটা ফর্মে, ভালো একটা শেপে ছিল, বাট সে কিন্তু মূল মঞ্চে যে সে কিন্তু পারেনি, সে কিন্তু ব্যর্থ হয়েছে। সো শান্তর কিন্তু এখন কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা সে শুরু করতে যাচ্ছে একটু ব্যাকফুটে থেকে। তার ব্যাটে খুব বেশি রান নেই, কিন্তু বিপিএলটা সে ভালো করেছে, কিন্তু বিপিএল এর পরে কিন্তু বাংলাদেশ কয়েকটা ম্যাচই খেলেছে। আপনি সেই ম্যাচগুলোতে দেখেন শান্তর সে কিন্তু খুব একটা রান পাচ্ছে না, একে তো রান পাচ্ছে না, এরপর হচ্ছে যে ক্যাপ্টেন্সি, তো এটা একটা প্রেশার, সাকিব আল হাসান আপনি যেটা বললেন যে বিশ্বসেরা অলরাউন্ডার, সে এখন বোধহয় কোনো ফরম্যাটেই বিশ্বসেরা হিসেবে নেই। আপনি এইটা দেখলেই কিন্তু বোঝা যায় যে সাকিব কিন্তু তার আসলে সেরা ছন্দে নেই। আপনি যেটা করতে পারেন, আমার যেটা মনে হয়, মাহমুদুল্লাহ রিয়াদ একটা ভরসার নাম হতে পারে এই ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপ গুলোতে দেখি বা যে কোনো সিরিজে দেখি, এই মাহমুদুল্লাহ রিয়াদের টি-20 বিশ্বকাপ খেলারই কথা ছিল না, একটা ফিস ফাস্ট ছিল, তাকে বাদ দেওয়া হবে। সে কিন্তু এই পুরো প্রক্রিয়ার সঙ্গে সে কিন্তু শুধু চুপচাপ নিজের কাজটাই করে গেছে, সে কিন্তু তার জবাবটা দিয়েছে ব্যাট হাতে। আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপে অবভিয়াসলি তার সম্পূর্ণ জিনিসটা কিন্তু সে ব্যাটে দিয়েছে। হ্যাঁ, সে তার ব্যাট দিয়ে কথা বলেছে, তাকে মুখ দিয়ে কথা বলতে হয়নি। আমাদের এক্স ক্যাপ্টেন তামিম ইকবাল, সে কিন্তু মাঠে পারফরমেন্স যেমন তেমন, কিন্তু তার কিন্তু মুখ সমানে চলেছে। সোশ্যাল মিডিয়ায় এসে বলেন বা মিডিয়ার সামনে এসে বলেন, কিন্তু অনর্গল কথা বলে গেছে। কিন্তু আমার মনে হয় এই বিষয়টাকে আরো ভালোভাবে হ্যান্ডেল করা যেত। তার ব্যাপারে বিসিবিও কিছু দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল, যেটা তারা করতে পারেনি। তো এই বিশ্বকাপে আমি মনে করি একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার দরকার ছিল, তামিমকে দরকার ছিল, আপনি সাইফুদ্দিনকে দরকার ছিল, আপনি মিরাজ আপনার দলে নেই। হ্যাঁ, একজন বাংলাদেশের একটা প্রমিজিং ক্রিকেটার, যার মধ্যে অনেকেই পরবর্তী সাকিব আল হাসান সাকিবকে দেখে, হ্যাঁ, সে কিন্তু নাই। আপনার 3টা গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই, আপনি ইনএক্সপিরিয়েন্স প্লেয়ারকেও নিয়ে গেছেন, তাদের উপর আপনি ভরসা রাখছেন। তো আমার মনে হয় না যে এই টিমটা খুব বেশি দূর রান করবে। তবে আমরা আশা দেখতে পারি, কারণ টি-20টা হচ্ছে নির্দিষ্ট দিনে যে ভালো করবে সেই জিতবে। তো ওইটা আমাদের একটা আশার জায়গা হতে পারে। মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের ভরসার নাম হতে পারে। সাকিব আল হাসান যেহেতু উনি অনেক বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আছেন, আপনাকে একটা তথ্য আমি জানিয়ে রাখি,
টি-20 ওয়ার্ল্ড কাপ সম্ভবত 8টা আসর হয়েছে এই পর্যন্ত। এই 8টা আসরে সবকটি আসর খেলেছেন মাত্র 2জন ক্রিকেটার, একজন সাকিব আল হাসান, আরেকজন হচ্ছে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। হ্যাঁ, তো যেহেতু এতগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছে, তার মানে কিন্তু তার প্রচুর এক্সপিরিয়েন্স আছে। তো সে যদি তার এক্সপিরিয়েন্সের যদি প্রপার কাজে লাগাতে পারে, আই থিঙ্ক এটার একটা ভালো সুফল বাংলাদেশ পেতে পারে। এবং ব্যক্তি হিসেবে না, দল হিসেবে, ব্যক্তি না হয়ে যদি দল হিসেবে যদি সেই জিনিসটা ধরে রাখে, হয়তো শান্ত ক্যাপ্টেন, কিন্তু সে যদি ছায়া হিসেবে সেই জায়গাটা কাজ করে, তাহলে কি আপনি মনে করেন কিনা যে বাংলাদেশ অবশ্যই ভালো কিছু করার প্রত্যাশা রাখে? আপনি যদি ক্যাপ্টেন্সির কথা বলেন, আসলে সাকিব যে খুব ভালো ক্যাপ্টেন তা না, মাহমুদুল্লাহ রিয়াদও যে খুব ভালো ক্যাপ্টেন্সি করতে পারে বিষয়টা তাও না। আমরা মাহমুদুল্লাহ রিয়াদের অধীনে আমরা একটা ওয়ার্ল্ড কাপে আমাদের একটা ডিজাস্টার দেখেছি। তো এইবার সে শুধু প্লেয়ার হিসেবে খেলছে, সাকিবও শুধু প্লেয়ার হিসেবে খেলছে। আমি সেই জায়গাটাই বলছি যে ছায়া হিসেবে যদি তারা হয়তো কোঅপারেট করতে পারে, ছায়া হিসেবে তারা কোঅপারেট করতে পারে। আসলে কি এই ফরম্যাট এমন একটা ফরম্যাট, এখানে আসলে ক্যাপ্টেন্সির চেয়ে ব্যক্তিগত জায়গা থেকে পারফরমেন্স করাটা খুব জরুরি। ক্যাপ্টেন হয়তো আপনাকে 20% রান হওয়াটা জরুরি, হ্যাঁ রান হওয়া জরুরি, ভালো বোলিং করা জরুরি। ক্যাপ্টেন হয়তো আপনাকে 20% একটা অ্যাডভান্টেজ দিতে পারে তার টেকনিক স্কিলের কারণে, যেমনটা আমরা দেখি যে এম এস ধোনির বেলায় আমরা দেখেছি জস বাটলারের বেলায়, বা আমরা বাবর আজমকেও মাঝে মাঝে দেখি। তো ক্যাপ্টেন্সির চেয়ে আসলে ওই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। যখন আপনার প্লেয়াররা পারফর্ম করবে, তখন ক্যাপ্টেন্সিটা অনেক সহজ হয়ে যায়। এই যে বাংলাদেশের যে সিনিয়র প্লেয়াররা তারা যে আছে, এতে কি আপনি মনে করেন কিনা যে জয়টা সহজ হবে? না, সিনিয়র প্লেয়াররা থাকলে যে সহজ বিষয়টা তা না। আপনার সিনিয়র প্লেয়ারদের পারফর্ম করতে হবে। সিনিয়র প্লেয়াররা পারফর্ম করলে যারা জুনিয়র আছে তারাও কিন্তু আরেকটু মোটিভেটেড হয়, তাদের কিন্তু ক্ষুধাটা বাড়ে, ভালো কিছু করার বাড়ে। তো টি-20 ক্রিকেটে আপনাকে যদি জিততে হয়, আপনি নির্দিষ্ট দিনে যে কেউ পারফর্ম করলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব। এটা আপনি যখন সামগ্রিকভাবে একটা বড় সাফল্যের কথা বিবেচনা করবেন, তখন আপনাকে অ্যাজ এ টিম হিসেবে পারফর্ম করতে হবে। কিন্তু আমাদের হচ্ছে এই জায়গাটায় বড় একটা ঘাটতি আছে। আমাদের হচ্ছে ওই নির্দিষ্ট 1-2 পারফর্মার দিয়ে 2-একটা ম্যাচ জেতা যায়, বাট একটা বড় একটা সাফল্য আনা বা ওয়ার্ল্ড কাপ জেতা বা ফাইনালে পৌঁছানো আসলে সম্ভব না। আমরা যদি আপনি এভাবে বলেন, আমরা প্রিভিয়াস আসরগুলো দেখতে পারি। হ্যাঁ, প্রিভিয়াস আসরগুলোতে যে ঘটনাগুলো রিভলভ হয়েছে, তো এই বিশ্বকাপে যে সেটা রিভলভ হবে না এমন আশঙ্কা আপনি উড়িয়ে যেতে পারবেন না। তবে সিনিয়র প্লেয়াররা থাকলে হ্যাঁ, দলে একটা বাড়তি একটা ইন্সপিরেশন থাকে, কনফিডেন্স লেভেলটা থাকে। মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান এরা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো তাদের অভিজ্ঞতা দলের জন্য খুব জরুরি। তাদের দায়িত্ব হচ্ছে অভিজ্ঞতার মূল্য চুকানো। আমি জানি না তারা সেটা কতটা করতে পারবে। এখানে আমি যদি আপনাকে সর্বশেষ একটি কথা বলি, যে আপনাকে যদি কোনো এক কথা যদি বলতে বলা হয় যে আসলে আপনি কোন দুইটা দলকে বিশ্বকাপে দেখবেন বা সর্বোচ্চ পর্যায়ে দেখবেন, শুধু এক কথায় যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে এবং পুরো বিশ্ব যারা ক্রিকেট দেখবে তাদের উদ্দেশ্যে, একজন সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন যে কোন দুইটা দল আসলে একেবারে সর্বোচ্চ যেতে পারে? খুব কঠিন একটা প্রশ্ন এটা আমার জন্য। আপনি যেহেতু সাংবাদিক, আপনাকে একটা কঠিন প্রশ্ন তো করাই যায়। আপনি যেহেতু লেখালেখি করে এবং এটাকে আপনি এর আগে বেশ কয়েকটা বিশ্বকাপ কভার করেছেন, দেখেছেন, তো আসলে এরকম একটা কঠিন প্রশ্ন আপনার কাছে রাখা যাবেই, যেহেতু আগামীকাল থেকেই বিশ্বকাপের এই বড় মঞ্চ শুরু হচ্ছে। না, আপনি যেটা বলেছেন এটা আসলে ফরম্যাটটা টি-20, এই জন্য আসলে কিছু প্রেডিক্ট করা মুশকিল। যেমন আমি ব্যক্তিগতভাবে সবসময় সাপোর্ট করি নিউজিল্যান্ড ক্রিকেট টিমকে। তো ব্যক্তি আমি চাইবো নিউজিল্যান্ড যাতে ফাইনাল খেলে, তারা এই প্রিভিয়াস আইসিসি ইভেন্টগুলোতে ফাইনাল খেলেছে। ব্যক্তি আমি চাইবো নিউজিল্যান্ড কাপ জিতুক, নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হোক, ফাইনালে উঠুক। আর অস্ট্রেলিয়ার সঙ্গে থাকলে একটু ভালো হয়, কারণ তারা অস্ট্রেলিয়ার কাছে একটা ফাইনাল হেরেছে। আর আপনি যদি আমার প্রফেশনালিজমের জায়গা থেকে বলেন, তো এই জায়গা থেকে বলবো যে ওয়েস্ট ইন্ডিজের ভালো একটা চান্স আছে, আর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সেই দলটা হতে পারে ভারত। এই দুটো দলকে আমি ফাইনালে দেখছি। ধন্যবাদ প্রিন্স আপনাকে। দর্শক আপনাদেরকে জানাই ধন্যবাদ এত কষ্ট করে আমাদের এই স্পোর্টস শো দেখার জন্য। পরবর্তী প্রোগ্রামের জন্য আপনারা আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।